ভাবিয়ে কয় নাক টিপলে দুধ সর্বত মুসলিম ভাইয়ে কয় আমি কই তার চেহারাটা চাই শুনি সাবেক ছাত্রলীগ ব্লুটুথ বয়। বড় প্রশ্ন কেন প্রশ্ন ছাত্রনেতা সার্জিসের একটি বক্তব্য আমি বাজিয়েছিলাম, আপনারা আবার শুনুন যে তাদের যে অনাস্থা, সেই অনাস্থা দুই জাতীয়তাবাদের উপরই অনাস্থা, এমনকি ইসলামী জাতীয়তাবাদের উপরেই তাদের অনাস্থা। আপনি আসলে আমাকে বলেন যে আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতিতে ভরে যায়? আপনি আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ রক্ত চোষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও ফুটেজ শেয়ার করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। দর্শক, চলে আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। ভাবিয়ে কয় নাক টিপলে দুধ সর্বত মুসলিম ভাইয়ে কয় আমি কই তার চেহারাটা চাই শুনি সাবেক ছাত্রলীগ ব্লুটুথ বয়, তারে দিয়ে হইব চিজ এক খান না। আমাদের এই ছাত্র আন্দোলনের এই মুহূর্তে দুইজন আসিফ বা নাহিদ তারা উপদেষ্টার পদে বসে আটকাই গেছে। এই চেয়ারে বসলে অনেক হিসাব নিকাশ করে কথা বলা লাগে, হুমকি থামকি দেওয়া যায় না, কিন্তু মাঠে যেটা দুইটা খোলা আছে হাসনাত এবং সার্জিস, বরাবরই সার্জিসের যে মেধা বা হাসনাতদের যে মেধা এটা কি লেভেলের আজকের এই ভিডিওটা দেখে বুঝবেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দীর্ঘদিনের মিত্রতা মুখে মুখে ছিল বা তলে তলে ছিল, নেতাদের মধ্যে থাকুক না থাকুক আপনারা কিন্তু একজোট ছিলেন। আওয়ামী লীগের বিপরীতে বিএনপি জামাত ঝাঁপাইয়া পড়তেন, ফেসবুকে কমেন্টে আলহামদুলিল্লাহ বর্ণনা দিতেন বা এই দিতেন না দিতেন। আপনাদের মধ্যে একটা মিত্র, এটাই তো ফাটল ধরে গেছে। কেন এখন কে বিএনপি যাবে নাকি জামাত যাবে? আমার ভিডিওগুলোতে তো আমি কমেন্টগুলো দেখি। যখন এইরকম মিত্রতা সরে গেল, তো সার্জিসদের যেই মানে কি বলে যে টিমটা বৈষম্য বিরোধী টিম, সেই টিমটা আসলে কতটুকু রিফর্ম করবে সেটা তারা প্রমাণ করছে। আজকে তারা হুজুরদের সাথে নিয়ে ইসলামিক শিক্ষার্থী বা ইসলামিক যে পড়াশোনার লাইন তাদেরকে পর্যন্ত কানেক্ট করে যে সিস্টেমটা করছে, এটা একটা হিউজ একটা মানে কি বলা হয় যে ব্রেইনি থট বলেন, অথবা এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে টিকে থাকতে হইলে যেটা করা দরকার সেটাই তারা করতেছে। সার্জিস এবং হাসনাত তারা কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছে। এটা কিন্তু খুবই পজিটিভ একটা সাইন। এতদিন যাবৎ আমাদের ইসলামিক যে শিক্ষার লাইনটা আছে এখানে ছাত্রদের সাথে জেনারেল পলিটিশিয়ান যারা আছেন বা তাদের যে ব্রাঞ্চগুলো আছে, ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবিরের সাথে হয়তো হালকা আছে, আবার এখানে ভেজাল আছে। জামাতের সাথে চরমনের একটা দৌড়াদৌড়ি ছিল, এত বছর আমরা দেখে আসছি। আবার হেফাজতের সাথে সাংঘর্ষিক ছিল, এখন তারা আবার একজোট হওয়ার চেষ্টা করছেন, গুড সাইন। কিন্তু নর্মালি এরকম ছিল না। তো এবার কওমি মাদ্রাসা ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ মত বিনিময় করেছেন। দুপুর 2টায় গতকালকে তারা আপনার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কওমি মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিনিধি দলকে সৌজন্য সাক্ষাতের জন্য ডেকেছিলেন। মত বিনিময়ের সভায় ছিলেন সার্জিস, হাসনাত সহ আরো অনেকেই, বা কওমি মাদ্রাসারও যারা লিড করেন সেই বাচ্চাগুলা বা ছেলেগুলো এখানে আসছিল। সাক্ষাৎকালে সার্জিস আলম কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সেটার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশের সকল কওমি শিক্ষার্থীদের এই আন্দোলনে সামনের দিনগুলোতেও পাশে থাকার আহ্বান জানান। বোঝেন নাই? এই জায়গাটা হচ্ছে পয়েন্ট। নির্বাচনকে কেন্দ্র করে আস্তে আস্তে সমন্বয়কদের থেকে সরে যাচ্ছে কিন্তু বিএনপি, এবং কি জামাত এখনো যায় না, বাট বিএনপি আস্তে আস্তে সরে যাচ্ছে। কেন? এখন বিএনপি সরাসরি বলতেছে ওই কথা যেটা শেখ হাসিনা বলছিল, তখন সবাই প্রতিবাদ করছিলেন যে কি ছাত্রদেরকে ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাতি আছে। তখন সবাই বলছে না, ছাত্ররা যারা ছাত্র, এখন বিএনপি বলতেছে আমার ভাই এতজন লোক গেছে, জামাত বলতেছে আমার এতজন গেছে, আমরা ছাত্ররা শুধু একা পারা না, এরা কয়জন ছিল, মাঠে যারা ছিল সব আমাদের লোক, আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করছি। রাইট, এটাই কিন্তু ঘটছে। তো সেই কারণে এখন ক্ষমতাকে কেন্দ্র করে সমন্বয়কদের প্রতি বিএনপি যে খুব বেশি স্যাটিসফাইড তা না, মুখে মুখে যতটা, অন্তরে কিন্তু ততটা না। কর্মীরা তো ডাইরেক্ট গাইল্লায় হাহারি একদিন, তাই না? এখন যদি সামনে আবার একটা আন্দোলনের সিচুয়েশন তৈরি হয় তাহলে এখান থেকে দুইটা টিম মাইনাস হওয়ার সম্ভাবনা আছে, বিএনপি পাশাপাশি জামাত। আমার ধারণা জামাত এত সহজে যাবে না, তারা অন্য পলিসিতে আছে। এখন আরো একটা বড় ফোর্স হচ্ছে এই হেফাজত বা কওমি লাইনের যারা শিক্ষার্থীরা আছেন, এই ফোর্সটা কিন্তু ভাই অন্যরকম রিজার্ভ ফোর্স। নামে নারায়ে তাকবীর করে একটা আওয়াজ করে বাতিলের কলিজা টলিজা কাঁপাইয়া ভয় তৈরি হয়ে যায়। তো সার্জিসরা যদি মাঠে টিকে থাকতে হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের যেই শক্তিটা আজকে আপনি দেখছেন, এই শক্তিটা কিন্তু 5ই আগস্ট যদি 100 থাকে, এটা আজকে কিন্তু আছে ধরেন 60 বা 50 বা 60।
এখন 50 নিচে কমে গেলে বিপদ হবে। আর সেই কারণেই কি বলে যে কৌমি মাদ্রাসা আরো যে আলেমরা আছেন তাদের সবকিছুতে তারা একটা ইনভলভমেন্ট করার ট্রাই করছে। মতবিনিময় কৌমির যারা সমন্বয়করা আছেন তারা কি চাচ্ছেন, তাদের সনদের কার্যকারিতা জাতীয় সব ক্ষেত্রে বিজ্ঞ আলমদের যুক্ত রাখা, মিডিয়া সব অঙ্গনে কৌমিদের সাথে বৈষম্য দূর করা, জুলাইয়ের আন্দোলনে কৌমিদের শহীদ এবং আহতদেরকে যথাযথ মর্যাদা ও অধিকার প্রদান করা, এরকম নানান বেশ কিছু দাবি তারা এখানে করেছেন। তো সার্জিস বলছেন যে আপনার কি বলা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা তাদের এই দাবিগুলাকে সামনে আনা হবে। তবে এখানে আমার কাছে আবার মাঝে মাঝে মনে হয় যে সার্জিসরা তো দাবি পূরণ করার কেউ না, বেশি আবার ভক্তি করলে কিন্তু শাসক নষ্ট হয়ে যায়, মনে রাখেন, নষ্ট হয়ে যায়, হালকা হালকা চর্বি জমে যাবে। তারা তো আর দাবিবাজ, তারা তো সরকার না, তারা হচ্ছে একটা ফোর্স, ছাত্র আন্দোলন। আপনাদের যখন দাবি দেওয়া থাকবে, যিনি ধর্ম উপদেষ্টা আছেন তার সাথে মিটিং করবেন, অথবা ইন ফিউচার যারা রাজনৈতিক দল আসবে বসবে, ধর্মমন্ত্রী থাকবে, আপনাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থাকবে, তাদের কাছে। এখন একটা রোগ হয়ে গেছে বাঙালির, সার্জিসদের দেখলো আবার যেটা এটা খুঁজে বসতেছে, তাই না? তবে সার্জিস দ্য ব্লুটুথ বয়, অবশ্য আশা করি আর কি সামনের দিকে আর অনেক কিছু সে দেখাবে, সময় বলে দেবে। ভালো থাকবে দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। বড় প্রশ্ন, কেন প্রশ্ন? ছাত্রনেতা সার্জিসের একটি বক্তব্য আমি বাজিয়েছিলাম, আপনারা আবার শুনুন, যে তাদের যে অনাস্থা, সেই অনাস্থা দুই জাতীয়তাবাদের উপরেই অনাস্থা, এমনকি ইসলামী জাতীয়তাবাদের উপরেই তাদের অনাস্থা। কেন ইসলামী জাতীয়তাবাদের উপর অনাস্থা সেটা আমি ব্যাখ্যা করে বলবো। তবে তার বক্তব্যটা শুনুন, যে আপনার বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমি কি করব, আর বাংলাদেশের জাতীয়তাবাদ দিয়েই বা আমি কি করব। আপনি আসলে আমাকে বলেন যে আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায়। আপনি আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ রক্তচোষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে। আজকে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি এই বাংলাদেশের যারা রাজনীতি করছে সেই দলগুলোকে বলতে চাই, আপনারা অনুগ্রহ করে আপনাদের এই চেতনার বুলি আওড়ানো থেকে বের হয়ে আসুন। আমাদের আর এই চেতনার বুলি চাই না, আমরা যেটি চাই সেটি হচ্ছে আপনাদের কাছে কিছু পলিসি চাই। আপনারা আমাকে সেই পলিসিটি দিন যে আপনারা এই যে বাংলাদেশ একদম ঋণ খেলাপির মধ্যে ডুবে গিয়েছে, 1.5 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের ঋণ খেলাপি, সেটি থেকে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আপনারা একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবেন। কথাটা এই প্রসঙ্গে তুলছি যে শুধু সার্জিস তো নয়, এর আগেও আমি হাসনাতের একটা ইন্টারভিউ দেখছিলাম যে জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে তাদের ভাবনা কি। তো সে বলছে যে এখানে জামায়াত ইসলাম বলতে কোনো দল, বিএনপি বলতে কোনো দল, এইসব ভাবনাটা ছাত্ররা ভাবছে না। বিশেষ করে যে রাজনীতি রাষ্ট্র সংস্কারকে প্রভাবিত করবে, রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করবে, সেটা ডান বাম, জামাতে বামাতে যেই নামে আমরা ডাকি না কেন, কিন্তু বিভাজনের রাজনীতি নয়। একটি জায়গায় যদি রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করে এবং যে বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে রেখা যাবে সেইখান থেকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আসবে, আমি মনে করি সেই জায়গায় রাজনীতি মানে এই ধরনের ইতিবাচক মনোভাব যাদের রয়েছে, এই ধরনের ইতিবাচক পলিটিক্যাল ম্যানিফেস্টো যাদের রয়েছে, পলিটিক্যাল প্রিন্সিপালস যাদের রয়েছে, তাদের রাজনীতি বাংলাদেশে করা উচিত। কিন্তু এই পলিটিক্যাল ম্যানিফেস্টোর এগেইনস্টে গিয়ে যদি কেউ রাজনীতি করে, তাহলে তার রাজনীতি ছাত্র নাগরিক হচ্ছে প্রতিহত করবে। ছাত্ররা ভাবছে যে একটা মানবতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, এই যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের চেতনা কি, সেই চেতনার বাংলাদেশটা, যেখানে আমরা বলেছি যে রাষ্ট্র ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং বৈষম্যহীন। মূল দাবিটা কোথায়? বৈষম্যহীন। আপনারা দেখেন ছাত্র আন্দোলন শুরু হয়েছে, বৈষম্যহীন ছাত্র আন্দোলন। সেই বৈষম্যহীন ছাত্র আন্দোলন থেকে যেহেতু সরকারের পলায়ন ঘটেছে, সুতরাং বৈষম্যহীন বাংলাদেশ তাদের টার্গেট। হাসনাত, সার্জিস, অথবা আমরা যদি দেখি নাহিদ ইসলাম ফাহিম, তার সমকালে তার একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। সে সেখানে বলেছে যে আমরা যেই বাংলাদেশ চাই সেটার জন্য সম্ভবত আরো একটি বিপ্লব লাগবে, আরো একটি গণঅভ্যুত্থান লাগবে। কেন সে বলেছে এই কথা? আপনারা সেই পড়েছেন হেডিংটা, যে আরো একটি বিপ্লব লাগবে। এই ভাবনার অন্তর্নিহিত ভাবনা যেটা আমার হিসেবে, সেটা হলো যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার স্বপ্ন থেকে সরে এসেছেন বলেই নাহিদ ইসলাম বলছে সম্ভবত আমাদের আরেকটা বিপ্লব লাগবে। যেহেতু
এই যে অভ্যুত্থান যেটা হয়েছে, সেই অভ্যুত্থানটা কি হয়েছে? অভ্যুত্থানটার প্রথম দাবি ছিল ছাত্রদের বৈষম্য নিরসন করা, কোটা, চাকরির ক্ষেত্রে কোটা সিস্টেমটা পুনর্বিন্যাস করা। তো সেইটা তো আন্দোলন ছিল। সেই আন্দোলনে যখন তাদের প্রাণ ঝরেছে, তখন না সাধারণ মানুষ একত্রিত হয়েছে, তখন না রাস্তায় ঘাটে মানুষ নেমে এসেছে। এই প্রসঙ্গে একটা কথা বলছিলেন জাহেদ ভাই, আমাদের শ্রদ্ধেয়, তিনি চ্যানেল আইয়ের একটা টক শোতে বলছেন, কেন এটি বিপ্লব না, বরঞ্চ এটি অভ্যুত্থান। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা একটা গণ অভ্যুত্থান, এটা বিপ্লব না। বিপ্লব না কেন বলছি, একটা মুভমেন্টে নানা দল নানা মতের মানুষ এসে যায় এবং এক একজনের এক এক রকম ইন্টারেস্ট থাকে। একটা মুভমেন্টে নানান রকম মানুষ আসবে, এর মধ্যে বিপ্লবের স্বপ্ন দেখা মানুষও থাকতে পারে, কিন্তু মোটা দাগে আসলে আমরা কি চেয়েছিলাম, বা শেখ হাসিনার উপরে আমাদের ক্ষোভের জায়গাটা কি ছিল? আমরা কি শেখ হাসিনাকে সরিয়ে পুরো সিস্টেমটা, আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সিস্টেম পাল্টাতে চেয়েছি? উত্তর হচ্ছে না। আমরা একই বুর্জোয়া যে ডেমোক্রেটিক সিস্টেম আছে, আমরা সেটাই চেয়েছি। মোটা দাগের কথা বলছি, আমি অল এক্সেপশনের কথা বলছি না। আমাদের অভিযোগ কি ছিল? অভিযোগ হচ্ছে সিস্টেমটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। আমরা ভোট দিতে চেয়েছিলাম, ভোট দিতে পারছি না। সুতরাং বিপ্লব কি অভ্যুত্থান, এটা ভিন্ন বিতর্কের বিষয়। আমি নিশ্চয়ই আমার পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটি একটি অভ্যুত্থান, অভ্যুত্থান হলে প্রশ্ন উঠতে পারে যে তোমরা রাষ্ট্র সংস্কার করতেছো কিসের জন্য, তোমরা সংবিধান সংস্কার করতেছো কিসের জন্য? যেই মানুষ 5 তারিখে রাস্তায় নেমে এসেছে, গুলি খেয়েছে, সে কি রাষ্ট্র সংস্কারের জন্য তোমাকে সহযোগিতা করেছে, না সে শেখ হাসিনার পতনের জন্য সহযোগিতা করেছে? সে ফ্যাসিবাদ পতনের জন্য রাস্তায় নেমে এসেছে। সুতরাং ফ্যাসিবাদ পতন আর রাষ্ট্র সংস্কার দুটি ভিন্ন দাবি। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া সেটা আমরা চাপিয়ে দিচ্ছি, এবং ছাত্রদেরও, যেহেতু তারা একটা সুপ্ত বাসনা নিয়ে রাস্তায় নেমেছিল, তাদেরও চাওয়া রাষ্ট্রটা সংস্কার। কিন্তু তাদের যে সংস্কারের চাওয়া রূপরেখা, সেখানে তো রাষ্ট্রের কথা বলা হয়নি, বলা হয়েছে তাদের চাকরির কোটা। এবং 5 আগস্ট যদি সরকার পরিবর্তন হয়ে থাকে, তার আগ দিয়ে 3-4 দিন আগে তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের কথা বলেছে, আর 1 দফার কথা বলেছে তার একদিন আগে। তো এইগুলোর নানান রকম ধোঁয়াশা আছে, পক্ষে বিপক্ষে যুক্তি আছে। যেহেতু এই প্রশ্ন উঠতে পারে সম্ভবত, এবং যেহেতু সংবিধানের বাইরে এই সরকার যাবে না, সে কারণেই হয়তো নাহিদ বলেছে তারা যে কাঙ্ক্ষিত সংস্কারটা চায়, সেটার জন্য হয়তো আরেকটা বিপ্লব লাগবে। এখন প্রশ্নটা আসছে যে তার মানে কি এটা নয় যে এই যে ছেলে মেয়েগুলো আছে, মাহফুজ, নাহিদ, আসিফ, সার্জিস, আক্তার হোসেন, কিংবা আমরা আরো যাদেরকে জানি না, নারী সংগঠক যেগুলো আছে, তাদের মনের ভিতরে তো আগুন, তাদের ভিতরে তো সংস্কার, তাদের ভিতরে তো রাষ্ট্র খোল না চলে বদলে দেওয়া, সেইটার ম্যান্ডেট তারা এবার পায়নি বলেই তারা মনে করছে। এই জন্য ভাবছে যে তাদের আরেকটা বিপ্লব লাগবে। তো সেই বিপ্লবটা তাহলে কার ঘাড়ের উপর দিয়ে বিপ্লবটা হবে? নিশ্চয়ই পরবর্তী যে সরকার আসবে তাদের ঘাড়ের উপর দিয়ে। তারা দেখতে চাইবে যে পরবর্তী যে সরকার আসতেছে গণভোটে, জনগণের ভোটে, তারা কতখানি তাদের দায়িত্ব পালন করছে, হিসাব পরিষ্কার কিনা। তো পরবর্তীতে কারা সরকার আসতেছে, আমরা যদি চোখ বন্ধ করে বসে থাকি, তবু আমরা বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে। যদি এককভাবে সর্বোচ্চ ভোট নাও পায়, তবু তার সাথে আশেপাশে যেসব দল আছে সব মিলিয়ে সম্মিলিতভাবে যে ভোট পাবে, অবশ্যই তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং নিরঙ্কুশ, সেটা হিসাব রাখে না। কিন্তু তারা যে সরকার গঠন করবে, সেই সরকার কতটা নিরাপদ থাকবে, সেই সরকার কতটা সাস্টেইনড অর্থাৎ স্থিতিশীল থাকবে, সেটা একটা বড় প্রশ্ন। কেন বড় প্রশ্ন? কেননা এই যে বিপ্লবের ভূত যেই ছেলে মেয়েদের মাথায় আছে, সেই ছেলে মেয়েরা তো তাড়া করে বেড়াবে। 2 দিন পরে যখন নির্বাচনের মাধ্যমে সরকার হবে, তারা তো বসে থাকবে না, তারা রাষ্ট্রের কাছে জবাব চাইবে যে এইটা কেন নাই, ওইটা কেন নাই। তখন তারা এই যে তারা যে পরীক্ষা দিয়ে সফলতা হলো, মানুষের সিম্প্যাথি পাইলো, তারা চরিত্র হিসেবে, রাজনৈতিক ক্যারেক্টার হিসেবে দাঁড়িয়ে যেতে থাকবে মানুষের মনে, এবং তারা যখন দাবিগুলো সামনে নিয়ে আসবে, এটার বৈধতা পাবে। সুতরাং দল হিসেবে সামনে বিএনপির জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্রকে কিভাবে চলবে না চলবে, এবং বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করেই তাদের, দুঃখিত, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি করেই তাদের যে রাষ্ট্র, সেটি তারা আগাবে, না তাদের সামনে ইস্যু দিতে হবে, জনগণের সামনে ইস্যু দিতে হবে। কি সেই ইস্যু, সেটি নিয়েই চলুন আলোচনা। আমরা বিএনপি রাজনীতি বলতেই বুঝি কি, শহীদ জিয়ার আদর্শে গড়া রাজনৈতিক দল আমরা বলি। এখন শহীদ জিয়ার আদর্শ কি, আমরা এটা একটা সবাই শুনি, কিন্তু শহীদ জিয়ার আদর্শ বলতে আমরা জানি যে কি, সব দলের অংশগ্রহণের রাজনীতি, সার্বভৌমত্ব
রক্ষা করার রাজনীতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অংশগ্রহণের রাজনীতি, খাল কাটা কর্মসূচি, দেশকে অর্থনৈতিকভাবে সংস্কার করার কর্মসূচি, সেটাই তো জিয়াউর রহমানের 1977 সালে ঘোষিত 19 দফার মূল মন্ত্র। তাই তো আজকের প্রজন্ম সেটা ভুলে গিয়েছে, জানে না। আজকের প্রজন্মের সামনে বিএনপি রাজনীতির মেসেজ কি, সেটি খুব বড় প্রশ্ন। এখন এই আমরা যদি বলি যে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি আমরা করব, বাংলাদেশের জাতীয়তাবাদ, হোয়াট ইজ বাংলাদেশের জাতীয়তাবাদ? জাতীয়তাবাদের যে রাজনীতির ধারণা, সেটি তো এই তরুণ ছাত্ররা যারা আন্দোলন করছে তাদের মাথায় তো এটি নেই, এমনকি সাধারণ মানুষের মাথায়ও তো এটি নেই। সাধারণ মানুষের মাথায় শহীদ জিয়ার দল জনপ্রিয় দল, বেগম খালেদা জিয়ার দল জনপ্রিয় দল, সেজন্য তারা ভোট দিবেন। কিন্তু এই পুরাতন ব্যবস্থায়, এই পুরাতন ভাবনায় আপনি কতদিন চলবেন? এই তরুণ প্রজন্ম আছে যে দেশে 5.5 কোটি, সেই তরুণ প্রজন্মের চাওয়ার সাথে যদি একটি রাজনৈতিক দল তাল মিলিয়ে না চলতে পারে, তাহলেই তো তার পতন। যেই পতন আওয়ামী লীগের সম্ভব হয়েছে, পতন হয়ে গিয়েছে। এখন যেই বিএনপি সামনে ক্ষমতার দাবিদার তারা আসবে, তারাও কি তাদের অমিত সম্ভাবনাকে তারা গুছিয়ে নেবে না নষ্ট করবে? অমিত সম্ভাবনা কি? তরুণদেরকে যদি তারা কানেক্ট করতে পারে, তরুণদের যে মনোভাবনা, তাদের চাওয়া যদি নিজেদের দলের ভিতরে অ্যাডপ্ট করতে পারে, তাহলে সেটা অমিত সম্ভাবনা, তাহলে যুগের পর যুগ রাজনীতি টিকে থাকবে। কিন্তু তারা যদি এই একই পুরাতন রাজনীতির ত্যাগ করে ক্ষমতায় কোনোভাবে আসলো, কিন্তু তাদেরকে একদিনও সুখে থাকতে দিবে না তো এই ছাত্ররা, মাঠের পতিত আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি এবং যারা বিরোধী দল তারা থাকবে। হিসাব করছি জামাতে ইসলামী, হিসাব করছি জাতীয় পার্টি। তাহলে বিএনপির সামনে নতুন রাজনীতি নিয়ে আসা উচিত কিনা, সেটি বড় প্রশ্ন। এখন বিএনপি বলবে যে না, তাদের রাজনীতি তো আছেই। কি রাজনীতি? সেটা হলো 2023 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচনের আগে তারা শেখ হাসিনার 1 দফা যেদিন ঘোষণা করলো যে তার পতন, সেই পতনের পরে 31 দফার একটা প্রতিশ্রুতি দিয়েছিল। তো 31 দফার প্রতিশ্রুতি, এটাকে দফা বলে। 31 দফার প্রতিশ্রুতি বিএনপি রাজনীতিটা করবে কিনা, সেটা যদি হয় বিএনপির সামনে একটা বড় সুযোগ। আপনারা যদি এই 31 দফাগুলো দেখেন, তাহলে দেখবেন যে ইস্যু ভিত্তিক রাজনীতি করার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেগুলোই বিএনপি সামনে আনতে পারে কিনা কিংবা আনছে কিনা, তার উপর নির্ভর করছে যে এই তরুণদের মনে বিএনপি কতখানি জায়গা করে নেবে। যেমন একদমই 1 নম্বরে তারা বলেছে যে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, বৈষম্যহীন, যেটা ছাত্ররা বলছে সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তো এই সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে কিভাবে? এজন্য বলছে অব্যাহত আলোচনা, মত বিনিময়, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী একটি নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে। হয়েছে কিনা কমিটি? এই গঠন যদি কমিটি করা হয়ে থাকে, তাহলে এই যে ছাত্র যারা রাজপথে নেমে এসেছে, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, তাদের সাথে দলটি বসেছে কিনা? রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে বিএনপি বসেছে কিনা, বসে এবং এটার প্রতিশ্রুতি দিচ্ছে কিনা? দিলেও কে দিচ্ছে এই প্রতিশ্রুতি? মির্জা ফখরুল না দলের প্রধান না তারেক রহমান? কে দিচ্ছে? এগুলো নানান প্রশ্ন। এবং যেই প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন সেগুলো তরুণদের মনে পৌঁছাচ্ছে কিনা, সেই অনুযায়ী আপনারা কাজ করছেন কিনা? পলিটিক্সে, রাজনীতিতে মেসেজিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কিভাবে মেসেজ দিচ্ছেন, মেসেজটা আপনি দিলেই এটাকে বলে বুলেট থিওরি। আপনি দিলেন আর বন্দুকের গুলির মতো একজনের মনে গেঁথে যাবেন না। মেসেজিং ইজ এ টু-ওয়ে কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইটস এ টু-ওয়ে কমিউনিকেশন। আপনাকে একজনেরটা আপনারটা বলতে হবে, তারটাও বুঝতে হবে, তার প্রশ্ন থাকলে আপনাকে উত্তর দিতে হবে। দ্যাটস মেসেজিং, দ্যাটস কমিউনিকেশন। সেই কমিউনিকেশনটা বিএনপি করতে পারছে কিনা? তো এই 31 দফার মধ্যে আমি প্রথম দফা বললাম। দ্বিতীয় দফা কি? তারা বলছে যে একটি গণতন্ত্র এবং ভোটাধিকার পুনর্প্রতিষ্ঠায় স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। এবং তারা বলছে যে 2 নম্বর দফায় তারা কি বলছে? বলছে যে এখন থেকে দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে, যেন নির্বাচনটা একবার জিতে কেউ চিরস্থায়ীভাবে ক্ষমতায় না থাকতে পারে, সেটার একটা স্থায়ী বন্দোবস্ত তারা করবে। খুবই ভালো কথা। সেটা সাধারণ জনগণ খুব বেশি জানে কিনা। 3 নম্বরে বলেছে যে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের ক্ষমতা ও দায়িত্বের কর্তব্যের সমন্বয় করা হবে। 4 নম্বরে তারা বলেছে কি পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের কাছে মনে হয় রাজনীতি মানে চিরস্থায়ী বন্দোবস্ত।
রাজনীতি মানে এই একটা দল বছরের পর বছর ক্ষমতায় থাকবে, একক ব্যক্তি দলের মালিকানা হিসেবে, দলের প্রধান হিসেবে সারা জীবন তিনি প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন না। এটা একটা মারাত্মক ইস্যু, যেটা এই তরুণ প্রজন্ম চায় যে পরপর দুইবারের বেশি কেউ যেন একক দায়িত্বে না থাকতে পারে, যেন ক্ষমতা চেয়ারকে সে নির্দিষ্টভাবে তার নিজের বাবার দাদার সম্পত্তি না মনে করতে পারে। সেইটা কি বিএনপি বলতে পারছে কিনা? বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। এখন এটি হলো 5 নম্বর, যেখানে রাষ্ট্রের সব সুশীল সমাজ, অন্যান্য শিক্ষিত অশিক্ষিত মানুষদের সমন্বয়ে একটা উচ্চ আইন কক্ষ গঠন করার কথা বলা হয়েছে, যেটা বলা হয়েছে শ্যাডো ক্যাবিনেট, এবং এই ক্যাবিনেটের মাধ্যমেই তারা রাষ্ট্র পরিচালনা করবে। তো এগুলো আরো আছে, আপনি যদি দেখেন, আমি এইগুলা নিশ্চয়ই এই সময় চলে যাবে, এরই মধ্যে 21 মিনিট হয়ে গেছে। আমি আলোচনাটার একটা ইতি টানবো। মূল যে আলোচনা সেটি হলো যে এই যে দাবি দফাগুলো আছে, বিএনপির তো নতুন দিনের রাজনীতির দফাই আছে, এখানে নতুন ইস্যু ভিত্তিক রাজনীতির কথা বলা হচ্ছে, যেখানে শহীদ জিয়ার আদর্শ আর বাংলাদেশের জাতীয়তাবাদকালী ইস্যু না। ইস্যুটা হলো একটা পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিরস্থায়ীভাবে তারা বন্দোবস্ত করবে, সুশীল সমাজ, সাধারণ মানুষদের সমন্বয়ে একটা আইনসভা গঠিত হবে যারা সরকারের ওয়াচডগ হিসেবে কাজ করবে। আর এই যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, এগুলোর আলাদা করা, এইসব বিষয়ে নানান কথাবার্তা বলা হয়েছে। তো এখন এই ইস্যুগুলোই জনগণের কাছে যদি ইস্যু হয়ে থাকে, বাদ বাকি ইস্যুগুলোর কথা তারা কোথায়? নিশ্চয়ই তারা বলেছে এখানে যে দুর্নীতি দমন করা হবে, কিংবা দ্রব্যমূল্যের দাম কমানো হবে, সহনীত করা হবে মানুষের জীবনযাত্রার ব্যয়। এগুলোর জন্য কার্যকর কোনো পন্থা কিংবা রোড ম্যাপ বিএনপি দিয়েছে কিনা, যে নাকি এগুলো কেবল মুখেরই বুলি? এগুলোর যে মেসেজ, সেই মেসেজগুলো যিনি দিবেন তরুণদের সাথে, ভোটারদের সাথে, তিনি কানেক্ট করতে পেরেছেন কিনা? যদি না পেরে থাকেন, শুধুমাত্র জনপ্রিয়তার খাতিরে আমরা ধরলাম বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু এই ছেলে মেয়েগুলোর মনে যারা রাষ্ট্র সংস্কারের আগুন নিয়ে ঘুরছে মাথায়, তাদের তো তাড়না থেকেই যাবে, এবং তারা সরকারকে 2-1 বছর সময় দেওয়ার পর থেকেই অস্থিরতা শুরু করবে। এরপরের যেই সরকার আসবে সেই সরকারটা তাদেরও হতে পারে। সেজন্যই নাহিদ ইসলাম বলেছেন যে দ্বিতীয় বিপ্লব। আমি আলোচনাটা শেষ করব যে এই দ্বিতীয় বিপ্লবে অথবা আমাদের প্রচলিত রাজনৈতিক দলগুলো, তাদের অবস্থান কি হবে। সেখানে জামায়াত ইসলামী যারা দর্শক আছেন ভাবতে পারেন যে না, সব দিক মিলে জামায়াত ইসলামী হয়তো একটা ভালো আছে। তো জামায়াত ইসলামী যে ভালো নেই তার সবচেয়ে বড় কারণ হলো ইনক্লুসিভ পলিটিক্স। এইটা জামায়াত ইসলামের সংবিধানে নাই, গঠনতন্ত্রে নাই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।